ওনাকে ওনাকে এভাবে ফেলে রাখলে তো আরো বিপদ বাড়বে। তাহলে তাহলে এখন আমি কি করব? তখনই সেখানে নাগরাজ চলে আসে আর দেখতে পায় যে দরবেশ বাবা মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। এ কি নাগরানী, কি হয়েছে দরবেশ বাবার? সে এভাবে এখানে মাটিতে পড়ে আছে কেন? নাগরাজ, তুমি এসেছো। আসলে আলো এক কঠিন বিপদের মধ্যে পড়ে গেছিল। কোনোভাবে আমাদের আলো সেই বিপদ থেকে। আলো, তুই কি ভেবেছিস আমাকে হত্যা করা এত সহজ? কিছুতেই না। আলো, তুই নিজেকে অনেক অনেক শক্তিশালী মনে করিস, তাই তো? কিন্তু এবার তুই এই শকুন রাজের শক্তিও দেখতে পাবি। তাই নাকি? তবে এক্ষুনি দেখা যাবে তোর শক্তি কত। তবে তোর সাথে যুদ্ধ শুরু করার আগে আমার মাকে তো আমাকে মুক্ত করতে হবে। তুই এই কদিন আমার মাকে অনেক কষ্ট দিয়েছিস, আর আজ আমি তোর করা প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেব। এ কথা বলে আলো কিরণের উপর জাদু শক্তি প্রয়োগ করে, আর সাথে সাথে কিরণের শরীরের সব বাঁধন অদৃশ্য হয়ে যায়। আলো, মা, আমি মুক্ত হয়ে গেছি মা। আমার আর কোনো কষ্ট হচ্ছে না। আলো, মা, এই শকুন রাজ অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে। তুই ওকে কোনোভাবেই ক্ষমা করবি না মা। ওকে চিরকালের জন্য শেষ করে দে মা। হ্যাঁ মা, হ্যাঁ, এই শকুন রাজ আজ আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। তুমি বাবার কাছে এসে দাঁড়াও মা। এখন এই শকুন রাজের সাথে আমার যুদ্ধ শুরু হবে। ওর সাথে আমি বোঝাপড়া করব। হ্যাঁ মা, আসছি। এ কথা বলে কিরণ রবিনের পাশে এসে দাঁড়ায়, আর আলো তার জাদু শক্তি প্রয়োগ করে শকুন রাজের যজ্ঞের আগুনকে অদৃশ্য করে দেয়। আলো, এ কি করলি তুই? তুই আমার যজ্ঞের আগুনকে অদৃশ্য করে দিলি। হ্যাঁ শকুন রাজ, তুই তো এখন কিছুতেই তোর যজ্ঞকে সম্পূর্ণ করতে পারবি না। আমি সম্পূর্ণ করতে দেব না। আর তুই এখানে বসে আছিস কেন? উঠে দাঁড়া শকুন রাজ, আমার সাথে যুদ্ধ কর তুই। ওদিকে সূর্য মন খারাপ করে নদীর ঘাটে গিয়ে বসে বাঁশি বাজাতে থাকে। সূর্যের মনের সব কষ্ট সেই বাঁশির সুরের মাধ্যমে প্রকাশ পেতে থাকে। বেশ কিছুক্ষণ বাঁশি বাজানোর পর সূর্য বাঁশি বাজানো বন্ধ করে দেয়। কি হচ্ছে এসব আমার সাথে? আর কেনই বা হচ্ছে? আমার আলোকে নিয়ে আমার মনের ভেতরের ধোঁয়াশা কাটছে না। আমার কেন যেন মনে হয় আমার আলো আর আগের মতো নেই। আগের জন্মে আমার আলো ছিল সহজ সরল, আর মনের ভেতরে যেমন ছিল বাইরেটাও ঠিক তেমনটাই ছিল। কিন্তু এখন আমি ওকে চিনতেই পারি না। মনে হয় আমি যেন আমার অন্য আলোকে দেখছি। ও এখন আমার সাথে ঠিক মতো দেখা করে না, আমার কথা চিন্তা করে না। ও কোথায় আছে, কি করছে সেটাও জানে না। আলোর ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম, কিন্তু দরবেশ বাবা সে তো আমার কাছে থেকে কিছু লুকিয়ে যেতে চাইছে। কিন্তু কি এমন বিষয় যেটা আমি জানতে পারবো না? আর উনি বা কে উনি? কেন ওনার কাছে বারবার ছুটে যেতে ইচ্ছা করে? কিন্তু ওই সাপুড়ে তো আমার শত্রু। ও আমাকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। আর সাপুড়ের স্ত্রীর জন্য আমার মনটা কেন ছটফট করে? তাহলে কি উনি আমাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে? তাই ওনার প্রতি আমার এত মায়া জন্মেছে। কিন্তু তাই বলে আমার মনের মধ্যে এমনটা কেন হবে? আমার মনে হচ্ছে যে আমি একটিবারের জন্য গিয়ে তার সাথে দেখা করে আসি। কিন্তু সাপুড়ে যদি আমাকে ধরে ফেলে তাহলে কি হবে? সে তো আমাকে দেখতে পেলে আমাকে ধরে আটকে ফেলবে। না, আমি এক কাজ করি, লুকিয়ে একবার ওনার সাথে গিয়ে দেখা করে আসি। ওনাকে দেখে আসলে হয়তো আমার মনটার মধ্যে একটু ভালো লাগবে। হ্যাঁ, তাই বরং যাই আমি। এ কথা বলে সূর্য সেখান থেকে চলে যায়। নাগরানী, দরবেশ বাবার হঠাৎ করে এমন অবস্থা হয়ে যাওয়ায় আমার খুব ভয় হচ্ছে। তুমি ঠিকই বলেছ, আমারও যে খুব ভয় লাগছে। ওনাকে তো আলোর কক্ষে শুইয়ে দিয়ে আসলাম। এখন কিভাবে ওনাকে সুস্থ করব সেটাই তো বুঝতে পারছি না। আমার আলোটাকে বাঁচাতে গিয়ে আজ দরবেশ বাবার এই অবস্থা হয়েছে। নাগরানী, দরবেশ বাবা যদি এভাবে অচেতন হয়ে পড়ে থাকে তাহলে তো আমরা আমাদের আলোর খোঁজ নিতেও পারবো না, আর শকুন রাজকে তো হত্যা করতে পারলো কিনা সেটাও জানতে পারবো না। হ্যাঁ,
ঠিকই বলেছিস, আলোর খবর আমরা শুধুমাত্র দরবেশ বাবার কাছ থেকেই জানতে পারতাম, কিন্তু সে এভাবে অচেতন হয়ে থাকলে কিছুতেই তো আমরা আলোর কোনো খোঁজ খবর কিছুই পাবো না। আর তাছাড়া দরবেশ বাবাকেও তো আমাদেরকেই সুস্থ করতে হবে। হ্যাঁ নাগরানী, এখন দরবেশ বাবার কি অবস্থা? উনি আমাদের আলোর কক্ষে একা একা রয়েছেন। না না শঙ্খিনী, দরবেশ বাবাকে একা একা রাখিনি, ওখানে পঙ্খিনীকে রেখে এসেছি। দরবেশ বাবার জ্ঞান ফিরলে পঙ্খিনী এখানে এসে আমাদের খবর দেবে। নাগরানী, আমার মনে হয় আমাদের একবার নিজেদেরকে দরবেশ বাবার কাছে যাওয়া উচিত। আজ তিনি আমাদের আলোকে বাঁচাতে গিয়ে এমন অবস্থা হয়েছে তার, আর তার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে যে আমরা নিজেদের কাছে অপরাধী হয়ে যাব। আর উনি তো আমাদের একমাত্র ছায়া, আমাদের বিপদ আপদে সব সময় সাহায্য করেন। আর তাই তো যে কোনো কিছুর বিনিময় হলেও ওনাকে আমাদের সুস্থ করে তুলতেই হবে। তখনই পঙ্খিনী সেখানে চলে আসে। এ কি পঙ্খিনী, তুই এখানে কেন কেন এলি? তোকে না বলেছিলাম তুই সব সময় দরবেশ বাবার সাথে সাথে থাকবি, তাকে একা রেখে কোথাও যাবি না। তারপরও তুই তাকে একা রেখে এখানে কেন চলে এলি? নাগরাজ, নাগরানী, একটা ভালো খবর আছে, দরবেশ বাবার জ্ঞান ফিরে এসেছে। আর তাই তো আপনাদেরকে খবর দেওয়ার জন্য আমি এখানে এসেছি। কি বলছিস কি তুই? দরবেশ বাবার জ্ঞান ফিরে এসেছে? বিধাতার অশেষ রহমত। নাগরাজ, শুনেছো? দরবেশ বাবার জ্ঞান ফিরে এসেছে। তাহলে এখন আর কোনো ভয় নেই। এবার আমরা আমাদের আলোটার খোঁজও জানতে পারবো। চলো চলো নাগরাজ, এক্ষুনি আমরা দরবেশ বাবার কাছে যাই। ওদিকে সাপুরের স্ত্রী সূর্যের জন্য খুব মন খারাপ করে থাকে। ছেলেটা আমাকে কিছু না বলেই চলে গেল, ওর জন্য আমার মনটার মধ্যে যে খুব খারাপ লাগছে। বারবার ওর মুখখানা দেখতে ইচ্ছে করছে। আমার নিজের ছেলেটা হারিয়ে যাওয়ার পর আমার মুখের মধ্যে কেমন যেন খা খা করতে থাকে। আর এই ছেলেটা যখন আমার সামনে আসলো, তখন আমার মনে হলো যেন আমার হারিয়ে যাওয়া সন্তানটাই আমার কাছে ফিরে এসেছে। আর ও যখন আমাকে মা বলে ডাক দেয়, তখন যেন আমার মনে হয় আমার নিজের সন্তানই আমাকে মা বলে ডাকছে। এই গ্রামের প্রায় সবাই তো আমাকে মা বলেই ডাকে, কিন্তু কখনো আমার এমনটা মনে হয়নি। তাহলে কেন এই ছেলেটা আমাকে মা ডাকার সাথে সাথে আমার এমনটা মনে হয়? তাহলে কি এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না, তাই বা কি করে হয়? ওকে তো আমার স্বামী ধরে নিয়ে এসেছিল। ওর সাথে আমার কি করে কোনো সম্পর্ক থাকতে পারে? কিন্তু তারপরও আমার মনে হচ্ছে ওকে যদি আমি একটিবারের জন্য দেখতে পেতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু এখন তো ওকে আমি কোথাও পাবো না যে ওকে আমি দেখবো। ও তো ওর নিজের মায়ের কাছেই চলে গেছে। তখনই সাপুরেও সেখানে চলে আসে। কে কার মায়ের কাছে চলে গেছে? আর কার জন্য তুমি এমন কষ্ট পাচ্ছ শুনি? শোনো না, ওই ছেলেটাকে তুমি কোথা থেকে নিয়ে এসেছিলে? ওই যে সূর্য, বলছি তুমি কি জানো ওই ছেলেটার বাড়িটা কোথায়? না বউ, জানি না। তবে জানলে কি আর ওকে এভাবে পথে পথে খুঁজে বেড়াতাম? তা তুমি ওর বাড়ির খবর জেনে কি করবে? তুমি কি ওর বাড়িতে যাবে নাকি? না, ওর বাড়িতে কেন যাব? জানো, ওই ছেলেটার প্রতি না আমার খুব মায়া জন্মে গেছে। ওকে বারবার দেখতে ইচ্ছে করে। আর আমার মনে হয় ও যেন আমাদের হারিয়ে যাওয়া সেই সন্তান। কিন্তু ওকে দেখে আমার কেন এমনটা মনে হয় সেটা তুমি বলতে পারবে? সত্যি বলতে বউ, আমিও যেদিন ওই ছেলেটাকে দেখেছিলাম আমারও ওর প্রতি কেমন একটা অনুভূতি হয়েছিল। আর তাই তো ও সেদিন আমার বিনটা ফেলে দেওয়ার পরও আমি ওকে কিছুই বলতে পারিনি। আর শুধু তাই নয়, ওকে ধরে আনার সময় কালাচাঁদ যখন ওর শরীরে আঘাত করলো,
তখন আমার বুকের ভেতরে কেমন যেন করে উঠলো। আচ্ছা, আমাদের দুজনেরই যখন ওকে দেখে এমনটা মনে হচ্ছে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওই ছেলেটার সাথে হয়তোবা আমাদের কোনো সম্পর্ক আছে গো। না না, তা হতে যাবে কেন? আমার তো মনে হয় ওই ছেলেটি কোনো জাদুকর, আরো আমাদের উপর এমন মায়া সৃষ্টি করেছে। না না, এসব তুমি কি বলছো? ওই ছেলেটা কিছুতেই এমন হতে পারে না। আমার মন বলছে ওর সাথে আমাদের কোনো না কোনো সম্পর্ক আছেই। ঠিক আছে আলো, তাহলে শুরু করা যাক যে কার হাতে কে পরাজিত হয়। ঠিক আছে শকুনরাজ, তোর যত শক্তি আছে সেটা তুই আজ প্রয়োগ কর। আমি একে একে তোর সব শক্তিকে ধ্বংস করে দেব, তোকে পরিপূর্ণভাবে শক্তিহীন করে তোকে হত্যা করব। তখন তখন তুই কিছুতে আর বাঁচতে পারবি না আমার হাত থেকে। ঠিক আছে, তাই হবে। তাহলে এবার শুরু কর। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।